দাও বাংলাদেশে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে সারা দাও বাংলাদেশ টিম চলে এসেছে আম জনতা দলের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ তারেক রহমানের কাছে। তার কাছে জানতে চাইব অনুসন্ধানের নানান প্রশ্ন, জনমনে যে সকল প্রশ্ন রয়েছে তারেক রহমানের কাছে এবং আম জনতা দল কেন্দ্রিক সে সকল প্রশ্নের উত্তর তার কাছ থেকে আমরা জানতে চাইব। স্বাগতম আমাদের অনুষ্ঠানে আপনাকে। অনশনে বসলেই কি আসলে দলের নিবন্ধন পাওয়া যায়, এমন একটি প্রশ্ন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। অনশনে বসার পরেই আপনার দলের নিবন্ধনের কাজের অগ্রগতি অনেক বৃদ্ধি পেয়েছে। জানতে চাই সেই কাজের অগ্রগতি কতটুকু, এবং তার সাথে সাথে বলতে চাই অনশনে বসলেন কেন, অনশনে বসলে দলের নিবন্ধন পাওয়া যায় কিনা, এবং অনশন ভাঙলেনি বা কি আশ্বাসে? অনশনে বসলে নিবন্ধন পাওয়া উচিত না, এটা আমি মনে করি। আমরা আসলে অনশনে বসছিলাম কয়েকটা দফায় তদন্ত হওয়ার পরে তারা তদন্তে গিয়েছে আমাদের অফিসগুলোতে, কিন্তু অফিস পায়নি এই মর্মে চিঠি দিয়েছে। তো আমরা 42টির মতো ভিডিও দিয়েছি, যেই ভিডিওতে তারা আমাদেরই অফিসে বসেছিল। তো এর পরবর্তীতে আমরা যখনই কথা বলতে যাই, উপর থেকে এরকম লক করা ছিল যে নিবন্ধন বিষয়ে আমাদের সঙ্গে কথা বলবে না। যখন সর্বশেষ আমরা খবরটা পেলাম যে আমরা নিবন্ধন পাচ্ছি না, এবং আমরা খুব করে সকল অফিসারকে ফোন দিচ্ছি, যোগাযোগ করছি, আমরা জানতে চাচ্ছিলাম যে ঘটনা কি, কোন সমস্যা হলো। তো আমরা কোনো উপায়ান্তর না পেয়ে, কারোর সাথে কথা বলতে না পেরে তখন বাধ্য হয়ে অনশনে বসছি। আমরা আসলে দেখাতে চাচ্ছিলাম যে তারা যে প্রতিবেদনটা দিয়েছে এই প্রতিবেদনে ভুল আছে, এবং তাদের প্রতিবেদনেই দেখেন প্রথমবার তারা 3টা উপজেলা মাত্র পেয়েছিল, এবং প্রথমবার তারা গিয়েছিল 36টি উপজেলা। আপনাকেই জিজ্ঞাসা করি, 36টি উপজেলায় যদি কেউ খুঁজতে যায় সে কি 100টি কখনো খুঁজে পাবে? ঠিক একইভাবে পরের বারে তারা 82টি উপজেলা যায়, সেবারও 100 উপজেলায় যায় না। তো সেই পর্যায়ে আমরা তাদেরকে বললাম বাকিগুলো গেলেন না কেন, তো কোনো উত্তর দেয়নি। এই অবস্থায় তারা তদন্ত বন্ধ করে দিল। এর পরবর্তীতে বলল যে সচিব, উপসচিব বা এই পর্যায়ের অফিসাররা সারা দেশে তদন্ত করবে। সেই পর্যায়েও তারা সকল জায়গায় যায়নি, 66টি উপজেলায় গেছে, বাকিগুলোতে গেল না। তো তাদের তদন্তের এই সংখ্যার ভ্যারিয়েশনের কারণে আমরা তাদেরকে বুঝাচ্ছিলাম যে আপনারা তো যাচ্ছেন না অফিসগুলোতে, না গিয়েই কেন প্রতিবেদন দিচ্ছেন। এবং আমরা যখন তাদেরকে ভিডিওগুলো দেখালাম যে এই যে দেখুন আপনারা গিয়েছিলেন এই অফিসগুলোতে, বাট আপনারা লিখছেন অফিস নাই, তাহলে এই যে গাড়ি থেকে নামা থেকে শুরু করে ভিতরে নাস্তা করা, লেখালেখি করা, আবার গাড়িতে ওঠা, এই সামগ্রিক প্রক্রিয়া এটা কি গায়েব হয়ে গেল কিভাবে? যখন তারা আমরা তুলে ধরলাম আমাদের মধ্যে থেকে, যখন অনশনে বসলাম আমি, সেই অবস্থায় তাদের প্রতিনিধিরা ধীরে ধীরে যোগাযোগ করা শুরু করলো আমাদের অনশন ভাঙানোর জন্য। একজন উপসচিবকেও পাঠালো যে অনশন যেন ভাঙা হয়। তো আমরা তাদেরকে জিনিসগুলো দেখালাম, দেখে তারা বলল যে তাহলে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, আপনারা আপিল করেন। তা আমরা তখন আপিল করলাম। আপিলটা এরকম না, তাদের সিদ্ধান্ত মানি না এরকম না। আপিলটা ছিল এরকম যে আমাদের সকল প্রস্তুতি ওইভাবেই অব্যাহত আছে, আপনারা আমাদের অফিসগুলোতে যান, আবার আমরা চ্যালেঞ্জ করছি যে আপনাদের প্রতিবেদন ভুল। তখন তারা 3 কার্যদিবস সময় নেয়। এই 3 কার্যদিবসে তারা সারা দেশে সকল উপজেলা অফিসারদেরকে আবার তদন্ত করায়। সেই তদন্তে পজিটিভ রিপোর্ট আসাতে আমাদেরকে নিবন্ধনের জন্য তারা মনোনীত করে। এবং শুধু আমাদের দলটাই না, আপনাদের যেরকম সবার আগ্রহ আমাদের দলটা নিয়ে, আর একটা দল আছে জনতার দল, তারাও নিবন্ধন পেয়েছে, এবং 7টা দলের একসঙ্গে তদন্ত হয় সেই সময়। তো আমি যেটা মনে করি, নিবন্ধন প্রক্রিয়া এত কঠিন হওয়া উচিত না। পাশাপাশি যারা দায়িত্ব পালন করছে তাদেরও দায়িত্ব পালনে আরও সিরিয়াস হওয়া উচিত। অনেক গ্যাপ থাকে, আর অনেক অফিসার এরকমভাবে তদন্ত করেছে যে মেইলে ডকুমেন্টসগুলো পাঠান, আমরা সময় পাচ্ছি না যাওয়ার জন্য। অনেকে বলেছে আমরা তো ট্রেনিংয়ে আছি, তো তদন্ত করতে পারছি না। এরকম অনেক কারণে অনেক উপজেলায় সমস্যা হয়েছে। তেমনি একটা গোত্র দাঁড়ায় গেছে যে আমরা যেন নিবন্ধন না পাই। এটা অদ্ভুত, বাংলাদেশে কোনো দল নিবন্ধন যেন না পায় এরকম আন্দোলন হয়েছে, এরকম জনমত তৈরি করার চেষ্টা করছে। আর তো এরকম ছিল যে অনশনে আছি, বলতেছে তুই অনশন থেকে উঠিস না, ওইখান থেকে তোর লাশ চলে আসুক, তুই একটা যন্ত্রণা কর, ঠিক আছে। তো কি কারণে আসলে অনশনটা শেষ পর্যন্ত ভাঙলেন? আমি যদি একটু যুক্ত করি, অনেকেরই মতামত বা আমরা দেখেছি যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ
তিনি যাওয়ার পরেই আপনার সাথে তার ব্যক্তিগত আলাপ হয় এবং তারপরে আপনি অনশন ভাঙলেন, এই বিষয়টা একটু জানতে চাই। যখন অনশনের প্রায় 55 ঘন্টা হয়ে গেল, বৃহস্পতিবার সন্ধ্যার আগে আগে আমাদের দাবি তো মানলো না। তখন খুব ভয় লাগছিল যে 55 ঘন্টা এখানে অনশন করছি, পানি খাবার কোনো কিছু না খেয়ে, এই যে বৃহস্পতিবার চলে আসলো, এখনও যদি দাবিটা না মানে শুক্রবার শনিবার আমি কীভাবে পার করব। একটা বুকে ধুকফুক করতেছে, বুঝছেন, এটা মেনে নিতে পারতেছি না। এরপরে একটা করে লাইট বন্ধ হচ্ছে, ইলেকশন কমিশনের বিভিন্ন অফিসগুলো রুমগুলো আছে বন্ধ হচ্ছে, তখন বুঝতে পারতেছি যে রুমটা বন্ধ করে চলে যাচ্ছে। ঠিক সন্ধ্যার সময় সর্বশেষ যে দুটা রুমের অফিস রুম বন্ধ হলো, তখন মনে হচ্ছিল যে ওখান থেকে এসে আমাদেরকে আশ্বস্ত করবে যে আমাদের নিবন্ধন বিষয়ে পুনর্বিবেচনা করবে, কিন্তু তারপরেও আসলো না। তখন মানসিকভাবে আবার দৃঢ়ভাবে বসে গেলাম যে আমি শুক্রবার শনিবারও থাকবো। এইভাবে রোববার চলে আসলো, রোববারও সারাদিন আমরা পার করে ফেললাম এই এই অনশন করতে করতে। এর মধ্যে রিজভি ভাই আসলো, ইশরাক ভাই আসলো, নয়ন ভাই, তারপরে যুব দলের ভাইরা, স্বেচ্ছাসেবক দলের ভাইরা, বিভিন্ন ইসলামিক সংগঠনের বড় ভাইরা আসলেন, আলেমরা আসলেন, তারা এসে সান্ত্বনা দিলেন, তারাও দাবি জানালেন আমাদের সাথে সাথে। আমি অদ্ভুতভাবে, মানে আমাদের দল তো ছোট দল, আমরা ভাবতে পারতেছিলাম না যে এটা আমাদের দাবি, একান্তই আমাদের দাবি, দেশের দাবি না, একবারে স্বার্থকেন্দ্রিক, একটা দলের স্বার্থকেন্দ্রিক দাবি। সেই দাবিতে অদ্ভুতভাবে বিভিন্ন দলের লোকেরা আসছে, আলেমরা আসছে, নারীরা আসছে, ছোট বাচ্চারা আসছে, ফুল নিয়ে আসছে। আমি ভাবছিলাম যে একটা দলের দাবি কিভাবে দলের মানুষ না এরকম মানুষের দাবি রূপান্তরিত হয়। হ্যাঁ, দলের নিবন্ধন কেন্দ্রিক। শেষে যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে রোববারে, তখনও দাবি মানলো না। ভাবছিলাম যে রোববার সারাদিনে একটা মানে রেসপন্স আসবে। আমরা একটা খেয়াল করেছি প্রত্যেকটা পরতে যে আমাদের বিষয়ে একটা জিদ কাজ করছে কোনো একটা গোষ্ঠীর, যে দেখি তোরা কীভাবে নিবন্ধন পাস, এবং এখনও চলছে। শেষ পর্যন্ত সালাউদ্দিন ভাই আসলেন। সালাউদ্দিন ভাই এসে যেটা হলো, আমি কোনো কিছু বুঝে ওঠার আগে ওনার যে টিমমেটরা ছিল, যাদেরকে নিয়ে আসছিলেন, আমাকে নিয়ে অ্যাম্বুলেন্সে পুরাই দিলেন। এরকম একটা অবস্থা ছিল যে আমি হ্যাঁ বলবো না বলবো এরকম না, কিন্তু আমি থাকতেও পারছিলাম না, পুরা মাথা বিগড়ায় গেছে, এরকম একটা অবস্থা, শরীরের ভিতরে রেসপন্স করছে না। এবং অনশনে কারা কারা গেছিল আমি ভিডিও দেখে দেখে স্মরণ করি, কিন্তু এক্স্যাক্টলি পুরা সিনারিটা আমার নিজেরও মনে পড়ে না যে ওই সময়টা আমি কি সিনে ছিলাম। তার মানে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের সাথে খুব যে একটা পরিকল্পনা করে অনশন ভাঙছেন, ব্যাপারটা ওরকম কিছু নয়। না, বিষয় হলো সালাউদ্দিন ভাই দেশেই ছিলেন না ওই সময়, সালাউদ্দিন ভাই দেশেই ছিলেন না যতটুকু সম্ভব। তো সালাউদ্দিন ভাই বিদেশ থেকে এসে সম্ভবত আমাকে ওখান থেকে উঠে নিয়ে এসে, ঠিক আছে। 5ই আগস্টের পরে যে বাংলাদেশের স্বপ্ন আপনি দেখেছিলেন, আপনি আপনার কাছেই জানতে চাই, সেই স্বপ্নের বাস্তবায়ন কতটুকু এই সরকার করতে পেরেছে বলে আপনি মনে করেন? আমাদের স্বপ্ন তো এরকম ছিল না ডক্টর ইউনূসকে আমরা উপদেষ্টা বানাবো। আমাদের স্বপ্ন হলো ভোটাধিকারের স্বপ্ন, জনগণের ভোটাধিকার, রাজনৈতিক দলগুলোর অধিকার, মানুষ তার কথা বলার জায়গা পাবে। আর 5 আগস্টের পরে সবচেয়ে বেশি জোর দাবি উঠছে বিভিন্ন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করা, এই রকম। দেখেন, ভোটের ক্ষেত্রে এই দলসমূহ তাদের কাছে গিয়ে হাত পা ধরে ভোট চাচ্ছে, মানে তারা এমন একটা জায়গা চাচ্ছে সবাই যে তারা বাধাহীনভাবে বিজয় চায়। তো বাধাহীন বিজয়, এটা তো একটা স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া, তাই না? যেই বলবে যে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকবে না, আরাম চাবে, আরামের জায়গা কি রাজনীতি? এটা না, সবাই সমালোচনা করবে কিন্তু সহ্য করতে পারছে না। এই সময়টাতে আমাদের একমাত্র অনুধাবন সেই আকাঙ্ক্ষা, যে আগে যেই আকাঙ্ক্ষা ছিলাম যে সবাই মিলে আমরা রাজনীতি করব, দেশ একটা আবেগ দিয়ে আমরা আন্দোলন করি, ঠিক আছে, কিন্তু সংসদটা শুধুমাত্র আবেগের কেন্দ্রবিন্দু না, এইটা প্রকৃত যোগ্য মানুষদের উঠে আসতে হবে। সেই মানুষগুলো দেশের বিষয়ে সিদ্ধান্ত নেবে, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে সিদ্ধান্ত নেবে, কৃষি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য বিষয়ে গুণগত পরিবর্তনের লড়াই করবে। যোগ্য মানুষ ছাড়া কিভাবে এটা করবেন? যেই ব্যক্তিরা তার পরিবারটা ঠিকমতো চালাতে পারে না, হ্যাঁ, সেই ব্যক্তি রাষ্ট্র চালাতে পারবে? আপনি যখন অনশনে বসেছেন তখন আপনার স্ত্রী ক্যামেরার সামনে এসেছেন, কথা বলেছেন, এবং যেটি খুব আমার কাছেও খারাপ লেগেছে যে বডি শেমিংয়ের শিকার হয়েছেন। বিভিন্ন সময় আপনিও ট্রলের শিকার হন, ফেসবুকে ছোট ছোট রিলগুলো আপনার ভাইরাল হয়, তারপরেই দেখা যায় যে যাদেরই বিপক্ষে যায় তারাই আপনাকে নিয়ে ট্রল করে, আপনার ব্যবসা নিয়ে ট্রল করে, আপনি যেই ব্যবসা করেন, আপনার দলের নাম আমজনতার দল,
কিন্তু আপনি জানেন যে আপনাকে আম তারেক অনেক আগে থেকেই নাম দিয়েছে, মধু তারেক নাম দিয়েছে। তো এই জিনিসগুলোকে আসলে কিভাবে দেখেন, এই জিনিসগুলোকে কিভাবে হ্যান্ডেল করেন? আমাদের যারা ট্রোল করছে তারা আমাদের প্রোগ্রেসের কারণে ট্রোল করছে। আমরা যদি প্রোগ্রেস না করে যদি ডিক্রিজিং বা ডিমিনিশিং হইতাম, ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হইতাম, তাহলে আমাদেরকে নিয়ে ট্রোল করতো না। এবং তারা হিংসা করে, ভিতরে খারাপ লাগে তাদের আমাদের ভালো কিছু দেখলে, জ্বালাপোড়া করে, বুক চিনচিন ব্যথা করে, সেখান থেকে ফেসবুকে আসে হ্যারাসমেন্ট করে। সোশ্যাল মিডিয়া ওইভাবে ব্যবহার করি না। হ্যাঁ, গত লাস্ট 1 ঘন্টায় ফেসবুকে কী হচ্ছে আমি দেখিনি, কে মন্তব্য করছে দেখিনি, দেখার সুযোগ হয় না। এটা দেখলে পাগল হয়ে যাবে যে কেউ। হ্যাঁ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই যদি ফেসবুকে দেখেন ওনাকে নিয়ে কী লিখছে, সালাউদ্দিন ভাই যদি কী লিখছেন, বাপ রে বাপ, তাহলে আর রাজনীতি করা লাগবে না। এসব সোশ্যাল মিডিয়ার কমেন্টের ওপর রাজনীতিও নির্ভর করে না। রাজনৈতিক দলকে তার মতো করে পলিসি করে আগায় নিতে হয়। আমার ওয়াইফের যে বডি শেমিং বা বিভিন্ন কিছু করেছে, সে তো খুব অল্প সময় হলো মা হয়েছে। এই সময়টাতে তার আপনার অস্বাভাবিক শারীরিক পরিবর্তন হয়েছে। প্রত্যেকেই মা হওয়ার সময় শারীরিক পরিবর্তন হয়। সেই জায়গাটা থেকে সে এখনও রিকভার করেনি। রিকভার না করাতে সে রাজনৈতিক কার্যক্রমও ওইভাবে অংশ নিত না। কিন্তু যখন অংশ নিয়ে বসছি, তখন সে তার শারীরিক কন্ডিশন কি, অসুস্থ কিনা ভাবার সময় হয়নি, সে ছুটে গেছে আমার কাছে। আমি তো তাকে রাজনীতিতে নিয়ে আসিনি, সে আগে থেকেই রাজনীতিতে খুব আগ্রহী একজন মানুষ। এবং 2018 কোটা আন্দোলনে সে খুলনা অঞ্চলে একজন ভালো নেতৃত্ব ছিল, এবং খুলনাতে তাকে একজন নারী আন্দোলনকারী হওয়ার সত্ত্বেও তাকে আটকে রেখেছিল, আটকে রেখে হ্যারাসমেন্ট করেছিল, এবং সেখান থেকে খুলনা জেলা সভাপতি হলো। তারপরে আমরা একসাথে ছাত্র অধিকার পরিষদ করতাম, সেখান থেকেই পরিচয়, এবং সেখান থেকে বিয়ের প্রস্তাব, এবং আমরা দেরিও করিনি। বিয়ের প্রস্তাবের পরে সঙ্গে সঙ্গেই আমরা বিয়ে করে নিয়েছি। প্রেমের মাধ্যমে কি বিয়ে করেছিল তারেক রহমান? ওইভাবে প্রেম করার সুযোগ হয়নি। মানে যখন প্রস্তাব ওইভাবে আসলো, আমি গিয়ে দেখে আসলাম যে বাস্তবে আপনার হলো কীরকম অবস্থা, সামাজিক অবস্থা, এটা তো দেখতে হয়। তার বাবা মা, আমি দই বিক্রি করতেছিলাম, একটা পন্সের স্যান্ডেল আর একটা টি শার্ট পরেছিলাম, গেরুয়া রঙের টি শার্ট। বিখ্যাত বাংলা আমার দইয়ের দোকান ছিল আমাদের। তো সেখানে হঠাৎ করে তাদের পরিবার চলে আসছে, আমি খুব আলাভাবে বসে আছি। পারিবারিকভাবে যে অগ্রগতি, তার চেয়ে ব্যক্তিগত জীবনে সেই মানুষটা কতটুকু সহনশীল, সহনীয়, সেইভাবে সম্পর্কটা বিবেচনা করছি যে সে অনেক রিজিড নাকি ফ্লেক্সিবল। আমি আমার রাজনৈতিক কার্যক্রমে কখনো বাধাগ্রস্ত হই না পরিবারের দ্বারা। পৈতৃক সূত্রে আপনি মোটামুটি সলভেন্ট, আপনি ভালো একটা জায়গায় অবস্থান করছেন। আমার মতামতটা আমি দিয়ে রাখি, আপনি যে কাজগুলো করছেন, আম বিক্রি, দই বিক্রি কিংবা মধু বিক্রি, সবগুলো বিক্রিতেই আমার পূর্ণ সমর্থন আছে। আপনার দেখা দেখি বাংলাদেশের অনেক তরুণ প্রজন্ম কিন্তু এই ব্যবসায় নিজেকে যুক্ত করেছে, এটা নিঃসন্দেহে। আমি জানতে পারলাম যে আপনার যে পৈতৃক সূত্রে যা আছে তাতে আপনার এগুলো না করলেও চলতো, তাহলে কেন বা কি কারণে এই ব্যবসার দিকে আপনি ঝুঁকলেন? জি, আমার নানার পরিবার, সেই পরিবার বগুড়া লতিফপুরে একটা হাই স্কুলের জন্য জায়গা দিয়েছে। এইটা অন্তত 10 বিঘা হবে, আর এটার জমির মূল্য অন্তত 40 লক্ষ টাকা প্রতি বিঘা, মানে প্রতি শতাংশ। তো এইভাবে নানার ফ্যামিলির দিক থেকে একটা বড় লিগেসি আছে আমাদের। আর আমার দাদা যে, উনিও অনেক সম্পদশালী ছিলেন, বাবা। কিন্তু সমস্যা হলো আন্দোলনের সময় আমার মা, আমার বাবা মিলে আমি যেন আন্দোলনে না আসি, এই জন্য আমাকে সব কিছু থেকে ব্লক করে দিয়েছিলেন। মানে একটা পয়সাও দিতেন না। যে কারণে আমাকে দই বিক্রি, টুথব্রাশ বিক্রি বা ফুটপাত ভিত্তিক অনেক ছোট ছোট কাজ করতে হয়েছে। এটা একটা ভালো যে জীবন কত কষ্টের, বাবা মা যদি আমাকে এই ব্লক না করতো, তাহলে আমি অনুধাবন করতে পারতাম না, এবং কীভাবে রিকভার করতে হয়, সময়ের সাথে লড়াই করতে হয়, এটা এটা জানতাম না। এই জায়গা থেকে তাদের উপর অনেক রাগ ছিল, কিন্তু সহ্য করার যে ক্ষমতা, এইটা বাবা মার কাছ থেকে পেয়েছি। তারা ধৈর্য যে কত কঠিন হয়, হ্যাঁ, ক্ষুধার জ্বালা, পেটে পেটে ভাত নাই, এটা যে কত কষ্ট, এবং যখন পরিবার থেকে সাপোর্ট করছে না, এবং সেই সময় যে সারভাইভ করার জন্য একটা লড়াই। আমি ধন্যবাদ জানাই আমার শিক্ষক সানোয়ার স্যার আমাকে, আমি যখন রাস্তাঘাটে ভবঘুরের মতো ঘুরতাম অসহায় অবস্থায়, কোনো কর্মহীন অবস্থায়, সানোয়ার স্যার প্রথমে আমাকে পিক করেন এবং
উনি আমাকে একটা কম্পিউটার কিনে দেন এবং সেই কম্পিউটার আমি এখনও যত্ন করে রেখে দিয়েছি। স্যারকে বলছি, স্যার এটা আমি রাখছি, আপনাকে আবার যে কোনো সময় আমি ফেরত দেবো, এটা কিন্তু স্যার আপনার চাহিদা মাত্র আমি এটা দিয়ে দিব। স্যার আমাকে এটা কিনে দিয়েছেন, এটা আমি টাইপ করতাম, টাইপ করে করে মানুষের কাজগুলো ফ্রিল্যান্সিং করে দিতাম। ধরেন কারো অনেকগুলো পৃষ্ঠা টাইপ করে দিতে হবে, লিখে দিতে আমি করে দিতাম। আমি আবার SPSS পরিসংখ্যানের কাজ পারতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকের আমি স্ট্যাটিস্টিকের কাজ করে দিয়েছি। ঠিক আছে, এই কাজগুলো করে টাকা পেতাম বিভিন্নভাবে, যখন যেভাবে পারছি সার্ভাইভ করার চেষ্টা করেছি। কথার প্রসঙ্গ ক্রমে বলতে চাই, আপনি একজন বিপ্লবী। 5ই আগস্টের পরে অনেক বিপ্লবীর নামে অনেক অভিযোগ মাঠে ঘুরে বেড়াচ্ছে, আঙুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে। একজন বিপ্লবী হিসেবে কি মনে করেন এই অভিযোগগুলো কতটুকু সত্য? আর আপনার ক্ষেত্রে আপনি কি বিপ্লবী হিসেবে আসলে পুরোপুরি অনেস্ট এখনো আছেন কিনা? আত্মবিশ্বাসের সঙ্গে আমাদেরকে জানাতে পারেন কিনা? আমাদের ফায়েজ তৈয়ব ভাই বিভিন্ন যুগান্তকারী পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে মোবাইল ফোন যে কর ফাঁকি দিয়ে বাজারে বিক্রি, সেই বিষয়ে যে আমাদের দেশীয় কোম্পানি কর দিয়ে ব্যবসা করবে আর বিদেশ থেকে চোরাই পথে মোবাইল নিয়ে এসে কোনো কর দেবে না, এইটা হতে পারে না। এই জায়গা থেকে উনি একটা লড়াই করতেছেন। এই বিষয়ে আমাকে অনেকে অনেক প্রলোভন দেখিয়েছে যে ফায়েজ তৈয়ব ভাইয়ের বিরুদ্ধে বলার জন্য। আমি কিন্তু সেই প্রলোভনে ফাঁদে পা দিয়ে ফায়েজ তৈয়ব ভাইয়ের বিরুদ্ধে বলিনি। এবং হুয়াইয়ের সাথে একটা ব্যবসা আছে বাংলাদেশে, একটা চক্র আমাকে বলে যে এরকম একটা সোর্স আছে বিষয়টা। তো আমি সঙ্গে সঙ্গে যোগাযোগ করলাম যে এরকম, ফায়েজ তৈয়ব ভাইকে বললাম। তো এটা নিয়ে নিউজও হলো অনেক তার বিরুদ্ধে। তো আমি যখন বুঝতে পারলাম যে বিষয়টা আসলে এইরকম, তখন আমি সেখানে আমাদের অন্যায়ের জায়গাটা আমরা প্রথমে ন্যায় অন্যায় খুঁজি, কারো প্রলোভনে কখনো পা দিই না। এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই অর্থের সোর্সটাই আসলে এইরকম ছিল যে বিভিন্ন চক্রকে একটু হালকা টাচ দিয়ে তাকে পেরেশানি দেওয়া এবং সেখান থেকে কিছু টাকা নেওয়া। ঠিক আছে, উপরে আল্লাহ আছেন। আমরা এই ধরনের মানে ব্যবসা কেন্দ্রিক যে কোনো একটা ব্যবসায়ীকে দোসর মানে তোকমা দিয়ে তাকে পেরেশানি দিয়ে তার অফিসের সামনে বসে থেকে মব সৃষ্টি করে কোনো টাকা নিয়ে আসা, এটা আমরা করিনি, কখনোই করিনি। এবং যারা এটা করছে তারা ধ্বংসের পথে। টাকা পাইছে না কোটি কোটি, 1 টাকাও নাই, সব উড়াই দিছে, মাল খায়া টাল হয়ে রাস্তায় পড়ে আছে। ঠিক আছে, এগুলোর কোনো বরকত নাই। আমরা এখানে আছি না, আমাদের রাজনীতি চলছে না, আল্লাহ চালাচ্ছে না, আমাদেরকে দান করে না মানুষ, আমাদের ডোনেট করে না, তাহলে মানুষের গলায় পাড়া দিয়ে যারা রাজনীতি করতে চায় তাদের রাজনীতিতে কোনোদিন বরকত হবে না। এবং আমরা ধীরে ধীরে আল্লাহ আমাদেরকে শক্তিশালী করছে এবং আমরা দেশের মানুষ আমাদের সাথে আগায় আসছে, তারা দায় নিচ্ছে। আগে একাই দায় নিতাম আমরা, এখন অনেকে দায় নিচ্ছে, অনেকে বিভিন্ন সেক্টরের আমাদের ফিনান্সিয়াল ভার বহন করছে। আমরা বিশ্বাস করি যে সঠিক রাজনীতি সঠিকভাবে করলে এদেশের মানুষ আমাদেরকে অর্থনৈতিকভাবে হেল্প করবে, সামাজিকভাবে হেল্প করবে, রাজনৈতিকভাবে পেশি শক্তি দিয়ে হেল্প করবে, সবভাবে আমাদেরকে শক্তিশালী করবে এবং আমরা সেই শক্তি অনুভব করছি। দলের নিবন্ধন তো প্রায় সম্পূর্ণ পথে, দলের নিবন্ধন হয়ে গিয়েছে বলা যায়। জোটের ক্ষেত্রে বিএনপির সাথে জোট করছেন কিনা? না, বিএনপির সাথে জোটের বিষয়ে বিএনপি আমাদের প্রতি আগ্রহী হলে তাহলে না জোট হবে। আমরা ছোট সংগঠন, আমাদেরকে যদি বিএনপি বলে তোমাদের সাথে জোট করো, আমরা তো লাফায় লাফায় যাব, স্বাভাবিক। বিষয়টা হলো এইটা একটা বিষয়। কিন্তু আরেকটা বাস্তবতা হলো আমরা আবার জোটের বিষয়ে বিএনপিকে অনেক চাপও দেইনি। অনেক সংগঠন দেখেন বিএনপির বিরুদ্ধে ব্রিফিং করছে জোটে থাকতে না পেরে, আসন না পেয়ে, আমাদের মনে একটু যন্ত্রণা হয় না। ঠিক আছে, এবং আমরা আরও মানে হলো আশাবাদী যে 300টা আসনে আমরা প্রার্থী দেব এবং 300টা আসনে আমাদের রাজনৈতিক প্রোগ্রেস হবে, আমাদের বিষয়ে মানুষ জানবে। এইটা হলো আমরা একটা সৌভাগ্য হিসেবে দেখছি। সুতরাং বিএনপির সঙ্গে থাকতে পারাটা সৌভাগ্য যতটুকু, বিএনপির সঙ্গে না থেকে নিজেদের রাজনৈতিক প্রক্রিয়া ডেভেলপ করাটা আরও বড় সৌভাগ্যের। সে জায়গা থেকে অন্য অন্য দলের সাথে জোট করার তো কোনো প্রশ্নই আসে না। তবে কোনো ছোট দল যদি ভাবে তাদের নির্বাচন করতে, তাদের নিবন্ধন পায়নি, তারা আমাদের মাধ্যমে নির্বাচন করতে চাইলে আমরা তাদের যোগ্যতা বিবেচনায় আমরা এখান থেকে নির্বাচন করতে দেব। এটাকে জোট বলা যাবে না, জাস্ট স্পেস দিলাম, ছাড় দিলাম তাদেরকে। আমি সেই প্রশ্নে অবশ্যই উত্তর পেয়ে গিয়েছি প্রশ্নে যাওয়ার আগেই। বাট আমার পয়েন্টটা ছিল, আপনারা জোট করলে কি শুধু বিএনপির সাথেই করবেন, না ইসলামিক দলগুলোর সাথেও চিন্তা ভাবনা আছে, বা আপনি এভাবে এনসিপির সাথে আছে? এভাবে ইসলামিক দল বলেন না। প্রথমত, বাংলাদেশে যদি এমন কোনো ইসলামিক দল থাকতো যারা অনেক প্রভাব রাখে এবং সততার পথে চলে এবং যারা গণহত্যায় অভিযুক্ত না,
তাহলে আমি আমজনতা দল আমরা তৈরি করার উদ্যোগই নিতাম না, আমরা সবাই মিলে সেখানে যাই যোগ দিতাম। সুতরাং জামাতি ইসলামকে ইসলামিক দল বলে সেখানে গিয়ে যোগ দিতে হবে, তাদের সাথে জোট করতে হবে, এই ধরনের সম্ভাবনা আমাদের কখনোই নাই এবং এটা আমরা চাইও না। আমাদেরকে সোনা দিয়ে মুড়াই দিলেও আমরা সেখানে যাব না, ঠিক আছে? কারণ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এইটাই না আমাদের জন্ম দিল, তাহলে এটার সাথে আমি বিশ্বাসঘাতকতা করব? আজকে একটু ক্ষমতা আর দেখে টাকার গন্ধ এরকম করে শুকবে, আমরা শুকবো, শুকতে শুকতে গিয়ে সেখানে যায় হাজির হয়ে যাব, এইটা আমাদের দ্বারা সম্ভব না। আমরা একবার ওপেনলি বলছি, একবার গণ অভ্যুত্থানের আগে তারা যে মজলুম ভাব ধরে আসছিল, গণ অভ্যুত্থানের পরে আমরা দেখছি না মাস্তানি, আমরা সেই মাস্তানি তো দেখতেছি। এখন ঘাড় অনেক মোটা হয়ে গেছে, এখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ন্যারেটিভ তার করে। পাকিস্তান যে ন্যারেটিভটা দিছিল যে এই গণহত্যা বৈধ, এখানে বেশি মানুষ মারা যায়নি, ধর্ষণের শিকার হয়নি, তারা আজকে সেই ন্যারেটিভ এত বছর এসে আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করছে। আমরা আবার যুদ্ধ ঘোষণা করব দরকার হলে, কিন্তু এগুলো করতে দেব না। মুক্তিযুদ্ধের বিষয়ে সবসময় আপনাকে আমি দেখেছি যে আপনি আপোষহীন কণ্ঠে কথা বলেন এবং আপোষহীন ভাষাই আপনি ব্যবহার করেন। সেক্ষেত্রে অনেক সময় আপনাকে আওয়ামী লীগের পুনর্বাসনকারী হিসেবেও অনেক ট্যাগ অনেক পেজ থেকে দিতে আমরা দেখেছি যে আওয়ামী লীগ পুনর্বাসন হবে আপনাদের মতো মুক্তিযুদ্ধকে ভালোবাসি বলে চিল্লানো যেই মানুষ, সেই মানুষদের মাধ্যমে। আপনি এই বিষয়গুলোকে আসলে কিভাবে দেখছেন? আওয়ামী লীগের বিপদ হলো আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে অতিরিক্ত ভালোবাসে ফেলছে, খালি ভালোবাসেনি, মিস ইউজও করছে, ঠিক আছে? এই মিস ইউজটা তাদের কাল হয়ে দাঁড়াইছে। আমরা এই মিস ইউজটা করতে চাই না এবং আওয়ামী লীগ এই গণ অভ্যুত্থানে একটা ফাঁদে পড়ছে। আমি মনে করি এটা এটা একটা ফাঁদ তাদের জন্য ছিল। ফাঁদটা হলো ওই যে আপনার হলো প্রভাস আমিন ভাই সুন্দর করে শেখ হাসিনারে খোঁচা মারছে, আর শেখ হাসিনাও রাগ্যে মাইগে গিয়ে বলছে যে রাজাকারের নাতি। তারপরে মুন্নি সাহা, তো আওয়ামী লীগকে বোঝা উচিত এই প্রভাস আমিন, মুন্নি সাহা তারা আদতে এত আওয়ামী প্রেমী দেখাইছে, কিন্তু মূল বাঁশটা আমাদের চেয়ে তারা বেশি দিচ্ছে আওয়ামী লীগকে, ঠিক আছে? আর এই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ যেটা করছে, আমরা আমাদের স্পষ্ট বক্তব্য, যেখানে যেখানে যারা হত্যায় অভিযুক্ত, একটা সাধারণ হত্যার যেরকম বিচার হয় তাদের হত্যারও আমি একই বিচার চাই। আর সমন্বিতভাবে অনেক হত্যা করছে সেহেতু অনেক বিচার চাই। কিন্তু আওয়ামী লীগ আমাদের এখানে মুক্তিযুদ্ধের লিগেসি, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এবং আমাদের এই দেশের, আমি বলেছিলাম একটা বক্তব্যে যে তারা পাহাড়ের মতো ভারসাম্য রক্ষাকারী, এবং এই পাহাড়গুলো যদি না থাকে তাহলে সমতল তালমাতাল হয়ে যায়, বুঝছেন? এই যে বিএনপি আওয়ামী লীগ দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের একমাত্র কারণ আওয়ামী লীগ নাই বলে। আওয়ামী লীগ থাকলে জামাত বিএনপির তলে গিয়ে লুকাইতো, ঠিক আছে? তো এটা একটা বিষয়। তো অন্তত দেশ বিরোধী চক্র জামাত, তাদের চেয়ে আওয়ামী লীগ ভালো, হ্যাঁ, তাদের চেয়ে আওয়ামী লীগ ভালো। তাদের মতো তো আর আওয়ামী লীগ ধর্ষণে অভিযুক্ত না এত বড়, তাদের মধ্যে তো আর বিদেশি শক্তির হাতে আমাদের নাগরিকদের তুলে দিয়ে হত্যা করেছে এরকম তো জড়িত না, অন্তত এটা তো আমরা বলি। দেশের সার্বিক পরিস্থিতি এবং আপনার দলের জন্য, আপনার দল কেন্দ্রিক যদি কোনো বক্তব্য দেশবাসীর জন্য থেকে থাকে সেটি বলবেন, এবং মোহনা টিভির দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলতে পারেন। জি, গণ অভ্যুত্থানে আমাদের অবদান, আমজনতা দলের সহযোদ্ধাদের অবদান জামাতের চেয়েও বেশি। আবার মুক্তিযুদ্ধ, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এইসব বিষয়ে ত্যাগ জামাতের চেয়ে আমাদের বেশি। এমনকি জামাত দেশের বিরুদ্ধে, আমরা দেশের পক্ষে। এই সকল বিবেচনায় আমরা বিশ্বাস করি সামনের নির্বাচনে জামাতের চেয়ে আমরা বেশি ভোট পেয়ে যেতেও পারি, আমরা এটা মনে করি। আমরা যদি সঠিকভাবে রিচ করতে পারি, সঠিক প্রার্থী দিতে পারি, আমি মনে করি জামাত কোনো জায়গাতে আমাদের চেয়ে বেশি ভোট পাবে না, ঠিক আছে? ভোট পাবে দুইটা দল, একটা হলো বিএনপি আর একটা হলো আমজনতা দল, ঠিক আছে? এখানে এনসিপি তারা এই সময়ের মধ্যে যে লুটপাট করেছে, এটা দেশের মানুষ দেখলো, জানলো। গুলশানের কোনো মানুষ দেখছে না গুলশান এলাকায় কি মাস্তানি করছে এনসিপি, বাড়িতে বাড়িতে গিয়ে টানা তুলছে? গুলশানের কোনো মানুষ ওদেরকে ভোট দেবে? ভোট দেবে না। সুতরাং ভোটের জন্য আমরা একটা ভালো অপশন হব বলে আমরা মনে করছি। দেখা যাক, সময় গেলে বোঝা যাবে এটা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলাম আমজনতা দলের সাধারণ সম্পাদকের মুখে দেশের নানান পরিস্থিতি এবং তার ব্যক্তিগত নানান সব বিষয় নিয়ে কথা। প্রতিটি পর্বেই একটি কথা আমি কোট করি, আর আজকে তার যেই কথাটি আমার ভালো লেগেছে
জীবনের উত্থান পতন নানান সময় তিনি কোনো ব্যবসাকেই ছোট করে দেখেননি। তিনি তার মতো করে জীবনযুদ্ধ চালিয়ে গিয়েছেন। এবং আরেকটি কথা আমি কোট করতে চাই, সেটি হলো যদি গণমাধ্যম কিংবা সোশ্যাল মাধ্যমে রাজনীতিবিদরা সময় দেন, অর্থাৎ সোশ্যাল মাধ্যমের কমেন্টগুলো যদি রাজনীতিবিদরা পড়তে থাকেন, তাহলে তারা রাজনীতি করতে পারবেন না। এই জায়গাটি থেকে বলতে চাই, সোশ্যাল মাধ্যমে নানান ধরনের ট্রলিংয়ের শিকার আপনারা যারা হয়ে থাকেন, তাদের জন্য এই কথাটি হতে পারে একটি অনুপ্রেরণাদায়ক কথা, অনুপ্রেরণাদায়ক বক্তব্য। আজ এতটুকুই। নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আবারও নতুন কোনো বিষয় নতুন কোনো জায়গায় আপনাদের সামনে সাড়া দাও বাংলাদেশ হাজির হবে। সে পর্যন্ত মোহনা টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।